যে ইউএসপি মমতা ব্যানার্জির ছিল, অর্থাৎ আমার হাওয়াই চটি টালির বাড়ি, সেইটা কিন্তু আস্তে আস্তে টার্নিশ হতে শুরু করলো। এবং পাহাড় তো জ্বলছিলই সেই জ্যোতিবাবুর আমল থেকে। কেন্দ্রে মোদি থাকবে, এখানে দিদি থাকবে। 16-র পর থেকে আস্তে আস্তে মুকুল রায় ইনঅ্যাক্টিভ হতে শুরু করলেন। কিভাবে কোচিং করানো যায়, একটা কোচিং তো সোজাসুজি এমএলএদের ঢুকিয়ে দেওয়া। মন্ত্রী চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু টইটম্বুর সেই হুইল চেয়ারে করে মমতা ব্যানার্জির ক্যাম্পেন। যে অনুব্রত একেবারে বাঘে গরুতে জল খায়, সে অনুব্রত তার কন্যা সহ প্রথমে এখানকার আসানসোল জেল, তারপরে কিন্তু তিহার জেল। ঘাস ফুলের জাত তো মমতা ব্যানার্জির, যত কাটবে তত বাড়বে। ইলেকট্রাল বন্ডে কত হাজার কোটি টাকা তৃণমূল পেয়েছে এবং কিভাবে পেয়েছে, এবং তার সঙ্গে কাটমানি, সব কিছু মিলিয়ে হাওয়া কি ঘুরবে? নতুন বছর আর পুরনো বছরের সন্ধিক্ষণে আমরা ভোট বাজারের মধ্যে আছি। ভোট বাজারে মুখর বাংলায়, সুন্দর বাংলা আমার চ্যানেলে ইন্দ্রাণীর সাথে আপনারা আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি একটু চেষ্টা করব বছর ধরে কথা বলতে, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি 2011-তে আমাদের সঙ্গে মুখ্যমন্ত্রিত্ব হিসেবে তাকে আমরা পেয়েছি, কিন্তু তার আগের জার্নিটা, অর্থাৎ 84 সালে সোমনাথ চট্টোপাধ্যায়, অত বড় একজন মানুষ সিপিএমের, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হারিয়ে পার্লামেন্টে গেলেন, তখন থেকে ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী আমরা চিনতে শুরু করেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কে। তারপরে 93 সালে 21শে জুলাইয়ের যে ঘটনা, সেটা আজও তার লেগাসি বহন করছে কংগ্রেস এবং তৃণমূল। কারণ তখন যুব কংগ্রেসের নেতা নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে লিডারশিপে ওই ঘটনা ঘটেছিল, অর্থাৎ দুর্ভাগ্যজনক ঘটনা, তার এই পরে যে ঘটনা ঘটেছিল, তারপরেও তিনি বেশ কিছুদিন কংগ্রেসে ছিলেন এবং 98 সালে ওনার নিজের দলের জার্নি শুরু হয়। সেই থেকে বহন করে নিয়ে যাচ্ছেন আজ অবধি দলটাকে। কিন্তু 2011-র পর থেকে একটু যদি আমরা পিছনে ফিরে জার্নিটাকে লক্ষ্য করি, তাহলে দেখব যে 2011-র পরে পুরো বছরটা বোধহয় শেষও হয়নি কংগ্রেসের প্রভূত সাহায্য নিয়ে। যারা কংগ্রেসের সমালোচক তারাও বলবেন 34 বছরের জগদ্দল সিপিএমকে সরাতে গেলে যে সেন্ট্রাল কংগ্রেস, অর্থাৎ দিল্লির কংগ্রেসের যে সাহায্য উনি পেয়েছিলেন, এবং তারপরে পুরো একটা বছরও কংগ্রেসের সঙ্গে সেই হানিমুন পিরিয়ডটা চলেনি, ওনার থেকে সরে এসেছিল প্রদেশ কংগ্রেস। কিন্তু মনে রাখতে হবে, দিল্লি কংগ্রেসের সঙ্গে ওনার কিন্তু যে সম্পর্ক, একটা হবনবিং, সেটা আজও মিঠে করা ভালোই মন্দই একটা আছে। কিন্তু প্রদেশ কংগ্রেসের সঙ্গে ওনার সেই একটি সুসম্পর্ক, যেটা উনি নিজের দল তৈরি করার পরেও ওনাদের নিয়ে 3 জন মন্ত্রী হয়তো ছিলেন, তাদের সঙ্গে 11 মাস কিছুদিন জার্নি করেছিলেন, তারপর থেকে সম্পর্ক নেই প্রদেশ কংগ্রেসের সঙ্গে সেই অর্থে। এই নতুন বছরে প্রবেশ করছি, পুরনো বছরের সঙ্গে থেকে বাংলা বছরের একটা ভোটের মরশুমে আমি কিন্তু রিকল করার চেষ্টা করছি। অর্থাৎ 11-য় কংগ্রেস প্রদেশ কংগ্রেস ছেড়ে চলে এলো মমতা ব্যানার্জিকে, তাতে মমতা ব্যানার্জি কিচ্ছু এসে গেল না। 12 সাল নাগাদ চলে আসলো, পুরো একটা বছরও কাটেনি। 13-তে একটা পঞ্চায়েত ইলেকশন মমতা ব্যানার্জি ফেস করেছিলেন, কিন্তু কাটা রেখে গেছিল সিপিএম। যে পঞ্চায়েতের যিনি মীরা পান্ডে, অর্থাৎ কমিশনার, যিনি রাজ্য নির্বাচন কমিশনার ছিলেন, অর্থাৎ 5 বছরের আগে তো তাকে সরানো যায় না। মানে আগের সিপিএম গভর্নমেন্ট যে রাজ্য নির্বাচন কমিশনকে, অর্থাৎ মীরা পান্ডেকে রেখে গেছিলেন, তাকে হজম করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং সেন্ট্রাল ফোর্স এনে পঞ্চায়েত ইলেকশন 2013-এ করবার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবটা কিন্তু ওনাকে যেতে হয়েছিল। তারপরে সেন্ট্রাল ফোর্স এসেছিল, কিন্তু ওই যে বললাম, মমতা ব্যানার্জির আন্ডারে কিন্তু পঞ্চায়েতটা থেকে গেছিল একদম টইটম্বুর। অর্থাৎ পঞ্চায়েতে সেখানে খুব একটা দাঁত ফোটাতে পারেনি সিপিএম, কংগ্রেস, বিজেপি, খুব একটা কিছু উল্লেখযোগ্য পারেনি। পুরোটাই কিন্তু মমতা ব্যানার্জির রাজত্ব ছিল। 13 যদি হয়ে যায়, 14-তে আসলো আবার সেই লোকসভা ইলেকশন, যেখানে আমরা দেখলাম সোমেন মিত্র চলে যাওয়ার পর ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট বড় অভ্যুত্থান, বিরাট বড় একটা টইটম্বুর ভোট, একটা বিশাল মার্জিন নিয়ে নতুন, আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান হচ্ছে 14-য়। এবং যে ইউএসপি মমতা ব্যানার্জির ছিল, অর্থাৎ আমার হাওয়াই চটি টালির বাড়ি,
আমার মা ছাড়া আর কেউ নেই। উনি পাওয়ারে আসার কয়েক মাসের মধ্যে ওনার মা স্বর্গে চলে যান, গায়ত্রী দেবী। বেশি দিন মমতা ব্যানার্জি মাকে পাননি মুখ্যমন্ত্রী হিসেবে, কিন্তু সেই যে ওনার ইউএসপি ছিল যে আমার পরিবারে আমি একমাত্র রাজনীতিতে এসেছি, পরিবারতন্ত্রে আমি বিশ্বাস করি না, আমি একমাত্র টালির বাড়ি থেকে হাওয়াই চটি পরে উঠে এসেছি, সেইটা কিন্তু আস্তে আস্তে টার্নিশ হতে শুরু করলো। কারণ আমরা জানি 11 থেকে 13 একটা পোস্টার পশ্চিমবঙ্গে ছিল যে সততার প্রতীক মমতা ব্যানার্জি, এটা একটা পোস্টার। আরেকটা ছিল পাহাড় হাসছে জঙ্গলমহল হাসছে, অর্থাৎ যে জঙ্গলমহলে মাওবাদীদের অত্যাচারে সিপিএম এর আমলে একটা যাচ্ছে তাই অবস্থা, যেটা সিপিএম বলে যে ওটা অন্যভাবে ওটা করিয়ে দেওয়া হয়েছিল, এবং পাহাড় তো জ্বলছিলই সেই জ্যোতিবাবুর আমল থেকে, যদিও সেই জিটিএ হয়ে গেছিল, তাও পাহাড়ে একটা অশান্তি অশান্তি ভাব একটা লেগেছিল। কিন্তু একটা ট্যাগলাইন ছিল মমতা ব্যানার্জির যে সততার প্রতিমূর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। আমার এখনো মনে আছে ন্যাশনাল লাইব্রেরি, ওখানে এই একটা পোস্টার দেখা যেত, আর পাহাড় হাসছে জঙ্গলমহল হাসছে, মমতা ব্যানার্জির মুখ। এবং যে কালচারটা আমরা দক্ষিণ ভারতে দেখেছিলাম, জয়ললিতার যে একটা বড় বড় কাট আউট থাকবে এবং একজনই লিড করবেন, একটাই মুখ থাকবে, মমতা ব্যানার্জি সেই কালচারটাকে, যেটা আমরা 34 বছরে সিপিএম এর দেখিনি কোনো একটা মুখ, সেটা কিন্তু চলে এলো 14তে। আর 14তে আরেকটা ঘটনা ঘটলো, গুজরাটের মুখ্যমন্ত্রী পদার্পণ করলেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। তিনি ভোট ভিক্ষা করতে হেলিকপ্টারে করে প্লেনে করে নামতে শুরু করলেন। আমার এখনো মনে আছে 2014-এ মোদীজি মুখ্যমন্ত্রী ছিলেন অনেকদিন গুজরাটের, মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী ছিলেন হয়েছেন, তাদের সঙ্গে একটা সুসম্পর্ক। এবং মোদীজি বলছেন যে দো হাত মে দো লাড্ডু, এক হাত মে দিদি হায় এক হাত মে মোদি হায়, অর্থাৎ মমতা ব্যানার্জিকে ত্যাগ করার কথা বলছেন না, বলছেন একটা যদি ভোট দিদিকে দেন একটা মোদিকে দেবেন, অর্থাৎ কেন্দ্রে মোদি থাকবে, এখানে দিদি থাকবে। এই যে 14 সালের একটা সমীকরণ, সেটা কিন্তু আমার মনে পড়ছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু 14 সালে পরিবারের কাউকে মমতা ব্যানার্জি কিন্তু আস্তে আস্তে ঢুকিয়ে দিলেন, যেটা যুবা হিসেবে আসছিল, একটু একটু করে উনি রাজনীতিতে আসছিলেন, কিন্তু সেটা একেবারে এমপি বিপুল ভোটে। 15তে মনে করতে হবে যে সেরকম কিছু না ঘটলেও একটা অন্য রকমের আবহাওয়া তৈরি হলো। এবং 16-এ আবার বিধানসভা ইলেকশনের আগে নারদার ফুটেজ বেরোলো, স্টিং অপারেশন, ঠিক 15 দিন আগে বিজেপির ব্যানারে নারদার ফুটেজ। এবং সেই যে নারদার ফুটেজে সেখানে নানান রকম মানুষজনকে দেখা গেল। শুভেন্দু অধিকারী আছেন, বেশিরভাগই তৃণমূলের লোকজন, যেটা বার করেছিল বলা হচ্ছে যে বিজেপির লোক ব্যানারে বেরিয়েছিল, কিন্তু একটা স্টিং অপারেশন। মমতা ব্যানার্জি ঠিক ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়লেন বিধানসভা ইলেকশনের আগে এবং বললেন যে এ জানলে আমি এদেরকে টিকিট দিতাম না, অর্থাৎ যাদের যাদের দেখা যাচ্ছে, মদন মিত্র, শুভেন্দু, সবাইকে যাদের যাদের দেখা যাচ্ছে, এ জানলে, কিছু কিছু এমপিও ছিলেন, এ জানলে আমি টিকিট দিতাম না এদেরকে। যাই হোক, ভোটটা হয়ে গেল। 16-র পর থেকে আস্তে আস্তে মুকুল রায় ইনঅ্যাক্টিভ হতে শুরু করলেন, এবং সেই মুকুল রায় ইনঅ্যাক্টিভিটি নিয়েই কিন্তু 18-তে আরেকটা পঞ্চায়েত ফেস করলেন। এবং সেই পঞ্চায়েতটা ট্যাগলাইন মানুষের মুখে মুখে ঘুরতো যে বিরোধীরা নমিনেশন ফাইল করতে পারছে না। বিরোধীরা মানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, এরা কিন্তু নমিনেশন ফাইল করতে পারছে না। তৃণমূলের অত্যাচারে রাজ্য নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সেখান থেকে কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যাতায়াত শুরু হলো। এবং 2018-র ইলেকশনটায় ভোটের আগেই এই নমিনেশন ফাইল নিয়ে কিন্তু প্রচুর মারপিট, মৃত্যুও ঘটেছিল। কিন্তু তা সত্ত্বেও মুকুল রায়হীন পঞ্চায়েতটা ফেস করেছিলেন মমতা ব্যানার্জি। তখনও শুভেন্দু কিন্তু আছেন, কারণ শুভেন্দুকে 16-র বিধানসভাতেই কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এমপি ছিলেন, এমপি থেকে নিয়ে আসা হলো যে এখানে তাকে কাজ করতে হবে, জিতলেন, মন্ত্রিত্ব দিলেন, এবং 18-য় একটা পঞ্চায়েত হলো। আমার এই ভিডিওটা আপনাদের বলছি, আমি 9 মিনিটে যে ভিডিওটা শেষ করি, এটা শেষ করতে পারছি না, একটু এক্সটেন্ড করছি। এবং 18-র ভোটে যে রক্তারক্তিটা হলো, সেখানে যে ওই 16-র পর থেকে শুভেন্দুকে কিন্তু উনি মুর্শিদাবাদ, দিনাজপুর, 2 দিনাজপুর এবং মালদা, এখানে কিন্তু কোচিং, অর্থাৎ অধীর গড়, প্রিয় দাস মুন্সি ফেলে দাও, যে দীপা দাস মুন্সির গড়, মালদায় যে লেগাসিটা আছে বরকত গনি খানের, সেই জায়গাগুলোকে শুভেন্দুকে দিয়ে কিভাবে কোচিং করানো যায়। একটা কোচিং তো সোজাসুজি এমএলএ তে ঢুকিয়ে দেওয়া, আরেকটা কোচিং হচ্ছে পঞ্চায়েত স্তরে
একেবারে গ্রাসরুট লেভেল থেকে সরিয়ে আনা। এবং শুভেন্দুকে পরবর্তীকালে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনি কি কেন ওরকম করেছিলেন, বলেছিলেন আমিও তখন ওখানে প্রায় চাকরি করার মতো অবস্থায় ছিলাম, ওটা একটা কোম্পানি, আমাকে চাকরি করতে হতো, আমি করেছিলাম। এই যে উনিশে যে লোকসভা ইলেকশনটা হলো, তখন কিন্তু ব্যাপক রক্ত চলে গেল বিজেপির দিকে। অর্থাৎ একে তো সিএ এর কারণে তো বটেই, আর মুকুল রায়ের কারণে কি না জানি না, যে ব্যাপক রক্ত শূন্যতা সিপিএম কংগ্রেসে, এবং যে রক্ত বলা হয় যে বামের ভোট রামে গেল, 19-এ একেবারে বিজেপি একেবারে 18টা এমপি বার করলো। মনে রাখবেন 16তেও বাম কংগ্রেসের বিধানসভা শূন্য হয়নি, যেটা 21-এ হয়ে গেছিল। কিন্তু 19-এ যে ব্যাপক রক্তক্ষরণ বাম কংগ্রেস এবং ব্যাপক রক্ত সঞ্চার হলো বিজেপিতে, এবং বাইনারি তৈরি হয়ে গেল, কিন্তু এমপি কমে গেল তৃণমূলের প্রায় 22টা মতন এমপি, যেটা 37টা মতন ছিল, কমে গেল 19-এ। শুভেন্দু 20-র শেষ থেকে, অর্থাৎ কোভিড কাল তার শেষ থেকে কিন্তু উল্টো গাইতে শুরু করলেন। মনে রাখতে হবে যে মুকুল রায় থাকাকালেই শুভেন্দু কিন্তু চলে গেছিলেন বিজেপিতে। এই যে 20 সালের পর থেকে একটা অন্যরকম শুরু হলো, এবং 20-তে শুভেন্দু চলে গেলেন, 20 ডিসেম্বর নাগাদ সম্ভবত। 21-এ একটা বিধানসভা, সেই বিধানসভায় কি হলো, বিধানসভায় আমরা দেখলাম যে লক্ষ্মীর ভান্ডার নামে একটা নতুন প্রকল্প, মানে আগের কন্যাশ্রী, রূপশ্রী, নানান রকম ব্যাপার তো ছিলই, নানান রকম ট্যাগলাইন ছিল। 16-তে এসেছিল দিদিকে বলো, বাংলার গর্ব মমতা, তার সঙ্গে বাংলা নিজের মেয়েকেই চায়। এবং মনে রাখবেন যে লক্ষ্মীশ্রী ডাইরেক্ট টাকা ট্রান্সফার, এবং স্বাস্থ্য সাথী সেটাকে এমন ভাবে করা হলো, আমার এখনো মনে আছে, মধ্যবিত্ত বাঙালি যারা ভালো সম্পন্ন, তারা একটা করে বাড়িতে ঢুকিয়ে রাখতে শুরু করলেন দুয়ারে সরকারের মাধ্যমে। বাড়ি গিয়ে গিয়ে বলা হচ্ছে আপনারা একটা স্বাস্থ্য সাথী রাখুন। সবাই ভাবছেন রাখি, যদি সরকারি হসপিটালে লাগে। অর্থাৎ সবার জন্য স্বাস্থ্য সাথী, যেটা আয়ুষ্মান ভারতের ঠিক উল্টো, কোনো ক্রাইটেরিয়া দেখা হবে না। 21-এ এত দলবদল, এত আকাশপথে এমএলএ চলে যাচ্ছে, মন্ত্রী চলে যাচ্ছে, এমপি চলে যাচ্ছে, তা সত্ত্বেও কিন্তু টইটম্বুর সেই হুইল চেয়ারে করে মমতা ব্যানার্জির ক্যাম্পেন। 22-এ আরেকটা কাণ্ড ঘটলো, কারণ ইন্ডিভিজুয়াল কিছু মানুষ নিয়োগ দুর্নীতি নিয়ে কোর্টে গেলেন, সেখানে বিকাশ ভট্টাচার্যরা সেই কেসগুলো লড়লেন, এবং অভিজিৎ গাঙ্গুলি বিচারক হিসেবে জাস্টিস পাওয়ানোর চেষ্টা শুরু করলেন, এবং একে একে কিন্তু মন্ত্রী এমএলএ ঢুকতে শুরু করলো। পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, তারা জেলে ঢুকলেন, তাদের সঙ্গে সুবীরেশ বাবু, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, আরো কারা কারা যারা উপদেষ্টা মন্ডলী ছিলেন তারা ঢুকলেন। এবং আরেকদিকে সেই যে কয়লা দুর্নীতি, গরু দুর্নীতি, যেটা 2020-র শেষ থেকে চলছিল, সেটায় অনুব্রত মণ্ডলকে সিবিআই কিন্তু সেই যে সমবায় ব্যাংকে কোটি কোটি টাকা ভুয়ো যে অ্যাকাউন্ট, সেখানে ঢালার মাধ্যমে সেটাকে সাদা করা হয়েছে, লটারি ম্যানিপুলেট করা হয়েছে, এর মাধ্যমে কিন্তু যে অনুব্রত একেবারে বাঘে গরুতে জল খায়, সে অনুব্রত, তার কন্যা সহ সিকিউরিটি, সাইগাল হোসেন এবং তার সিএ সবাইকে মিলে কিন্তু প্রথমে এখানকার আসানসোল জেল, তারপরে কিন্তু তিহার জেল। তারপরে এই নিয়োগ দুর্নীতির পেট থেকে কিভাবে পুরসভার দুর্নীতি, যেটা কিনা দেখা যাচ্ছে 2014 থেকে 16 কি 17 এই ফেজে হয়েছিল। এবং মনে রাখবেন যে আমাদের কোভিড কালে কিন্তু নিয়োগ দুর্নীতির মাথারা ভালো করে কাজ করেছিলেন। রেশন দুর্নীতি, যেটা পুরসভার দুর্নীতির পেট থেকে আবার রেশন দুর্নীতি বলে, এবং যেটার একেবারে বলা যায় যে এই সন্দেশখালী শাহজাহান সেখানে গিয়ে এই পর্যায়ে এখন অব্দি পৌঁছেছে, যেটা একেবারে সিবিআই করা হয়েছে, যে সন্দেশখালী সংক্রান্ত যত রকম, শুধু ইডিকে তাড়া করেছে, সিবিআই কে তাড়া করেছে তা না, যত রকম কেস আছে সেটা আর লোকাল পুলিশ দেখতে পারবে না। তাহলে এই যে একটা ইকোসিস্টেম আমরা দেখতে পাচ্ছি, তার মাঝখানে বকটুই হলো, সন্দেশখালী হলো, এই যে একটা ইকোসিস্টেম, যেখানে পুলিশ, আমরা জানি যে ভাদু শেখ যেখানে বকটুই কাণ্ডে বকরা নিয়ে গন্ডগোল, যেখানে ঝালদা, সেখানে একটা মাত্র পুরসভা, সেখানে প্রার্থী খুন হলো, সাক্ষী খুন হলো, হাইকোর্ট, ডিভিশন বেঞ্চ সবকিছু হলো, তাতেও সেই পুরসভাটা এখন কি স্ট্যাটাস কেউ বলতে পারবে না। এই যে কাণ্ডটা হলো, তার মাঝখানে কিন্তু আরেকটা কাণ্ড হয়েছিল, সাগরদিঘি উপনির্বাচন। সেখানে 23,000 ভোটে কংগ্রেস অধীর গড়ে বাইরন বিশ্বাসকে জিতিয়ে এনেছিল, টেকাতে পারেনি।
2.5 থেকে 3 মাস তার আয়ু হয়েছে। তাহলে কি বলবো, এই যে 40 বছরে মমতা ব্যানার্জির প্রমিনেন্ট জার্নি, তার কোথাও ইরোশন আসছে? সেই মুকুল রায়, শোভন, শোভন চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, তার অধিকারী পরিবার সহ কখনো এদিক ওদিক করেছেন পেন্ডুলামের মতন। আর মমতা ব্যানার্জি তার দলবল নিয়ে, সাকরেদ নিয়ে, কখনো পলিটিক্যাল ব্যাপার চলেছে, শাহজাহান, আমাদের অনুব্রত দলবল, তার সঙ্গে পুলিশ। আমরা জানি তপন কান্দুর কেসে পুলিশ কিভাবে যুক্ত ছিল। আমরা জানি যে ওই যে শিব ঠাকুর মণ্ডলকে, অনুব্রতকে আটকানোর জন্য যাতে তিহার যেতে না হয়, কিভাবে 1 বছর আগের কেসটাকে নিয়ে ধরিয়ে আনা হয়েছিল। আরো কত বলবো। এবং লাভলি মৈত্র যখন বলেন যে সৌম্য রায়কে কেন ইলেকশন কমিশন সরালো, তার সাংবাদিকদের উত্তরে বলেছিলেন যে ঘাস ফুলের জাত তো মমতা ব্যানার্জি, যত কাটবে তত বাড়বে। অর্থাৎ বিধায়িকা তো এড়িয়ে যেতে পারতেন, বিধায়িকা নিজেই বলে দিলেন যে সৌম্য রায়রা মানে আমরা, যে আমাদের যত কাটবে, সেই ইসি কাটুক আর যেই কাটুক তত বাড়বো। এই যে একটা নেক্সাস, একটা ইকোসিস্টেম, পলিটিক্যাল, পুলিশ, তার মধ্যে তো ইলেকট্রাল বন্ড, আপনারা জানেন যে একটা ক্ষেত্রীয় দল হয়ে ইলেকট্রাল বন্ডে কত হাজার কোটি টাকা তৃণমূল পেয়েছে এবং কিভাবে পেয়েছে, এবং তার সঙ্গে কাটমানি, সবকিছু মিলিয়ে হাওয়া কি ঘুরবে, হাওয়া কি ঘুরছে, এটাই আজকের প্রতিবেদন। আপনারা আমার এই প্রতিবেদন শুনে যদি মনে হয় কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।